কোনো গোছানো অনুষ্ঠান করতেও এখানে আসেনি। আজ আমরা আপনারা সবাই এখানে এসেছি একজন মহা মানবের জন্য, শ্রী শ্রী সাইরাম। আকাশ হাতে কদিন বাদে শুরু হচ্ছে ওম সাইরাম। শ্রী শ্রী সাই বাবার জীবন আর বাণী নিয়ে পৃথিবীকে কলুষমুক্ত করতে স্বয়ং ঈশ্বর অবতার রূপে অবতীর্ণ হয়েছেন এই মর্তলোকে। স্বামী, এই ঘন জঙ্গলে শিশুকে কে ফেলে রেখে গেল? ওকে তোমাদের কাছে রাখলে প্রাণে বাঁচাতে পারবে না। এই পূর্ণ দেবলোকে তুমি সব সময় মুখে সাই নামে সম্বোধন করো। মৃত্যু লেগে গিয়ে তোমারও পরিচয় করে সাই রাম নামে। শ্রী শ্রী সাই কলিযুগে আবির্ভূত হয়েছিল মর্তের মানুষকে অজ্ঞানতা, কুসংস্কার, পাপাচারের উল্টের পথ থেকে সরিয়ে সত্য, সুন্দর ও ন্যায়ের পবিত্র পথে ফিরিয়ে আমি ছাড়া দ্বিতীয় কোন যোগী থাকতে পারে না। নির্ঘাত কোন খণ্ড বুদ্রুকের আগমন ঘটেছে। ধর্ম কি? মানবতা। এখানে রয়েছে আপনাদের সামনে রয়েছেন বাবা খাপা, এটা এখনো চলছে। কিন্তু এই সিরিয়ালটাতে মিউজিক করতে গিয়ে যেটা আমার প্রতি মুহূর্তে মনে হচ্ছে একটু অন্যরকম। তার একটাই জায়গা হচ্ছে যে সাই বাবা তো এর আগে যা করেছি সেগুলোর মধ্যে একটা পশ্চিম বাংলার একটা গন্ধ ছিল, কিন্তু যেহেতু সাই বাবা পশ্চিমের মানুষ ছিলেন, তার ভজন, তার আরতি, তার গানের যে ভজনের যে গাইবার ভঙ্গিমা, সেগুলো একটু কিন্তু আলাদা। কিন্তু আবার দেখানো হবে আমাদের এখানে, তো সুতরাং বাংলাতে সময়ের একটা ব্যাপার আছে, সেটা ব্যাকগ্রাউন্ড স্কোর এবং গানের ব্যবহার সব ক্ষেত্রেই সেটা আমি চেষ্টা করেছি। এখনো কাজ শুরু হয়েছে, কাজ চলছে। সামনের দিনে মনে হয় আরো অনেক কিছু শিখতেও পারবো। আর আমি নিজে কেন জানি না, আমি আমাদের ছেড়ে চলেই যাচ্ছিলেন, ডাক্তারও প্র্যাকটিক্যালি জবাব দিয়ে দিয়েছিলেন। তো সেই সময় বাবার মন্দিরে আমি যাই এবং বাবার অধীন নিয়ে এসে হসপিটালে গিয়ে মায়ের মাথায় আমি লাগিয়ে দিয়েছিলাম, এবং ঠিক এক সপ্তাহের মধ্যে মা সুস্থ সবল হয়ে বাড়ি ফিরে চলে এসেছিলেন। আজকে এটা বলতে গিয়ে আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি। আমি বাবার অসম্ভব ভক্ত। আমি প্রায় প্রত্যেক সপ্তাহে একবার করে বাবার মন্দিরে যাই, দেশপ্রিয় পার্কের কাছে। আর অভিষেকটা একটু আগে আমাকে বললো যে তুই হয়তো অনেক পূর্ণ করেছিস, তাই এরকম একটা চরিত্র করতে পারলি। আমি জানি না কেন রাজাদা আমাকে বেঁচেছিলেন এই ক্যারেক্টারটাতে। আমাদের ডিরেক্টর প্রথমে ফোন করে যখন ডাকলো, ডেকে বললো যে আমি একটা সিরিয়াল করছি, তুই করবি? তা আমি ভেবেছিলাম যে যেরকম মেগা সিরিয়াল হয় আমাদের সাধারণ গল্পের ওপর, সেরকম। তো তারপর যখন বললো যে আমি বাবার উপর করছি কাজ, তুই বাবার চরিত্রটা করবি, তো প্রথমে আমার মনে হয়েছিল যে বললো যে এটা একটা সাংঘাতিক সুযোগ জীবনে এরকম একটা চরিত্র করার। অনেক চরিত্র করেছি টেলিভিশনে, এবং সেখানে চ্যানেল 8-এর আমার অনেক অবদান আছে আমার ক্যারিয়ারে। প্রথম দিকটাতে অশোক দার অনেক কাজ আমি করেছি, কিন্তু এইটা আমার মনে হয় আমার ক্যারিয়ারে একটা অন্যরকম ল্যান্ডমার্ক। ওর মতোই আমি ভক্ত, এবং আমি কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যে আমরা যারা সাই ভক্ত, আমরা সাই বাবার সম্বন্ধে যেরকম জানি, প্রথমত কথা হচ্ছে বাবার আদেশ ছাড়া গাছের একটা পাতাও নাকি নড়ে না। তো সেই কারণেই আমি বলছি যে বাবার ইচ্ছে না হলে বাবার দর্শন কেউ করতে পারে না, বাবার গান কারোর গান পর্যন্ত পৌঁছায় না, বাবার কথা ইভেন মুখ থেকে বেরোয় না। তো সেই হিসেবে বলছি আজকে আকাশ 8 সাই বাবার সিরিয়াল যে করতে পারছে, তার মানে সেখানে পুরোপুরি বাবার আশীর্বাদ আছে, নইলে এটা কিছুতেই করতে পারত না। 1 নম্বর। 2 নম্বর, আমি ভাস্করকে বলবো যে তোর জীবনে তুই যে কি পেয়েছিস, সেটা তুই বলছিস ল্যান্ডমার্কের উপরেও যদি কিছু থাকে সেটা তুই পেয়ে গেলি। তোর উপর বাবার যে কি আশীর্বাদ তুই ভাবতে পারবি না। আমি মন প্রাণ দিয়ে চাইছিলাম যে বাংলায় সাই বাবার উপর একটা সিরিয়াল হোক, হিন্দিতে হয়েছে। মনোজ কুমার সাই বাবার খুব ফ্যান, খুব বড় ভক্ত। অভিষেক দা যেটা বললো, মানে এটা সত্যি ঘটনা যে উনি যদি না চাইতেন, আমি বিশ্বাস করি, আমি অনেককে বলি হয়তো যে আমি হয়তো ভগবানে বিশ্বাস করি, প্রচন্ডই করি, কিন্তু
আমি মনে করি এই যে পরিচালক বা যা কিছু বলা হচ্ছে, আমি এগুলোতে খুব বিরোধী প্রথম দিকে সাই বাবার ক্ষেত্রে। কারণ আমার মনে হচ্ছে আমি একটা উপলক্ষ, আমাকে উনি উপলক্ষ করেছেন এবং আমি ডিটেলসে কিছু জানতাম না। প্রথম যখন আমার কাছে এলো আমি পড়ার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম, দেখার চেষ্টা করলাম এবং দেখতে দেখতে একটা জিনিস ফিল করলাম আমি নিজে, যে যা কিছু ঘটছে বা যা সিরিয়াল আপনারা দেখছেন বা যেটা হতে চলেছে, এতে না আমার খুব একটা কিছু ভূমিকা নেই। মানে হয়তো আমাকে অ্যাকশন কাট বলতে হচ্ছে, কিন্তু আমি বারবার বলছি আমি কিন্তু খুব উপলক্ষ এবং এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমি অনেস্টলি বাই হার্ট বলছি, আমি এখানে পরিচালক না, আমাকে হয়তো ওনার অশেষ কৃপা একটা দায়িত্ব দিয়েছেন। আমি চেষ্টা করছি রোজ সকালে এখন যখন আমি বেরোই, আমার বাড়িতে সত্যি ছবিও ছিল না। আমাদের জিপি ভাগশ্রী আমাকে যেমন আউটডোর গেল একটা ছবি এনে দিল, এমন একটা ছবি এনে দিল, একটা ছবি এনে দিল। আমি আউটডোরে ওই ছবিটা হোটেলে রাখতাম, রোজ ধূপধুনি পুজো করতাম। আমি মন্ত্রও জানি না, তন্ত্রও জানি না, শুধু বলতাম যে আজকে যে কাজটা করতে যাচ্ছি সকালবেলা যেন তুমি যে গাইডলাইন দেবে ঠিক মতো যেন করতে পারি। এবার আপনাদের একটা কথা বলি, আপনাদের কাছে হয়তো মিরাকেল মনে হবে, আবার বলছি এটা কিন্তু আমি সাই বাবা প্রমোশন করার জন্য কোনো কথা বলছি না। আপনারা লিখতেও পারেন, নাও লিখতে পারেন, বা সেটা আপনাদের ইচ্ছে। আমরা যখন শুটিং করতে যাই ঠিক পুজোর আগে, এই ফার্স্ট শুটিং স্টার্ট করি, কলকাতায় প্রচন্ড বৃষ্টি 2 দিন ধরে হয়েছিল এবং আমার ওখানে পুরো ইউনিট আমি দেখতে পাচ্ছি মেঘ ছেয়ে আছে। আমাকে কলকাতা থেকে বারবার ফোন করছে, তুমি শুটিং করতে পারছো কি পারছো না। আমি সকালবেলা ঘুম থেকে 5টার সময় উঠে বাইরে তাকাতাম, দেখতাম মেঘ করে আছে, আর ওই ধূপধুনো দিয়ে পুজো করে বলতাম আজকে শিডিউলটা যেন হয়ে যায়, আমি যা যা কাজ আছে তুমি তুলে দিও বাবা। এবং অদ্ভুত ভাবে সত্যি একটা দিনও কোনো